যে পার্টিকেলস হিগস ফিল্ডের সাথে যত বেশি ইন্টারাক্ট করে তার ম্যাসও তত বেশি হয়। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসের মাধ্যমে এটা প্রুভ হচ্ছিল যে হিগস ফিল্ডের অস্তিত্ব বিদ্যমান। বাট কোনো থিওরিকে স্ট্যাবলিশ করার জন্য শুধুমাত্র ম্যাথমেটিক্যাল না, এক্সপেরিমেন্টালিও সেটাকে প্রুভ করা দরকার। এই গ্রাফটি হলো হিগস বোসনের অস্তিত্ব থাকার প্রমাণ। আসলে একটু চিন্তা করলে বুঝতে পারবেন, এই হিগস ফিল্ড ছাড়া আমাদের মহাবিশ্ব তৈরি হওয়া একেবারেই সম্ভব ছিল না। হ্যালো মাই ফ্রেন্ড, রিয়াজ হিয়ার। আচ্ছা, আপনি কি জানেন আপনার ম্যাস অর্থাৎ ভর কত? আসলে আমরা যেটা পরিমাপ করি সেটা আমাদের ভর নয়, ওজন অর্থাৎ ওয়েট। হাই স্কুলে পড়ানো হয় কোনো বস্তুতে থাকা উপাদানের পরিমাণই হলো ভর অর্থাৎ ম্যাস। তবে দুটি বস্তুতে একই পরিমাণ উপাদান থাকা সত্ত্বেও তাদের ম্যাস ডিফারেন্ট হতে পারে, যার কারণ হলো তারা যে উপাদানগুলো দিয়ে তৈরি তাদের ম্যাস ডিফারেন্ট। কোনো কিছুর উপাদান বা এলিমেন্ট বলতে আমরা বুঝি সে বস্তুটি কোন অ্যাটম বা পরমাণু দ্বারা তৈরি। আবার সেই অ্যাটমে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রনের মতো কণা দ্বারা গঠিত। তবে আপনি কি ভেবে দেখেছেন এই কণাগুলোর ভর ডিফারেন্ট কেন হয়, আর এদের ভর আসেই বা কোত্থেকে? যদি না জানা থাকে, নো ওয়ারিস, এই ভিডিওটি পুরো দেখার পর এই ফান্ডাটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আর বেশি বকবক না করে শুরু করা যাক। 1960-এর দশকে পার্টিকেল ফিজিসিস্টরা ফান্ডামেন্টাল পার্টিকেলসের বিহেভিয়ারের ভিত্তিতে একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি করেন, যেন তারা এই পার্টিকেলগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারেন। বাট এই ইকুয়েশনটা তাদেরকে আরও বেশি সমস্যায় ফেলে দেয়। অ্যাকচুয়ালি তারা যখন অ্যাজিউম করতেন যে সব এলিমেন্টারি পার্টিকেলস যেমন ইলেকট্রন এবং কোয়ার্কস পুরোপুরি ম্যাসলেস বা ভরহীন, তখন সেই ইকুয়েশনটাও সহজেই সলভ হয়ে যেত এবং সেই সলভড ইকুয়েশনের ভিত্তিতে করা প্রেডিকশনসও একদম ঠিক হতো, যাদেরকে অনেকবার এক্সপেরিমেন্টালি ভ্যারিফাইও করা হয়েছে। বাট ব্যাপারটা সেখানে না। আসল ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনস এবং কোয়ার্কসের মতো পার্টিকেলসরা মাসলেস না, তাদেরও কিছুটা ম্যাস রয়েছে, যেটা সেই ফিজিসিস্টরাও জানতেন। যখন তারা সেই সেম ইকুয়েশনে ইলেকট্রনস এবং কোয়ার্কসের ম্যাসকে অ্যাজিউম করে সলভ করার চেষ্টা করতেন, তখন সেটা অনেক বেশি কমপ্লেক্স এবং ইনকনসিস্টেন্ট হয়ে যেত। ফিজিসিস্টরা বুঝতে পারছিল না এমনটা কেন হচ্ছে এবং এটা সলিউশন কী। তখন পিটার হিগস নামের একজন সায়েন্টিস্ট সামনে আসেন, যিনি তার হিগস ফিল্ড সম্বন্ধিত থিওরি প্রকাশ করেন। কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে কিছুটা ধারণা থাকলে হয়তো জানেন, আমাদের মহাবিশ্বে মোট 16টি ফিল্ড রয়েছে, যেটা মহাবিশ্বের সব জায়গায় বিদ্যমান। তেমন একটি ফিল্ড হলো হিগস ফিল্ড। এই ফিল্ড সম্বন্ধে আলোচনা করার জন্য একটি ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন, সেটা না হয় অন্য আরেক ভিডিওতে বলা যাবে। এই হিগস ফিল্ডের মাধ্যমে কোনো বস্তুতে ভর বা ম্যাস আসে। যে পার্টিকেলস হিগস ফিল্ডের সাথে যত বেশি ইন্টারাক্ট করে তার ম্যাসও তত বেশি হয়। যেমন ফোটনস হিগস ফিল্ডের সাথে একদমই ইন্টারাক্ট করে না, তাই তার ম্যাস বা ভর শূন্য। আবার ইলেকট্রনস হিগস ফিল্ডের সাথে অল্প ইন্টারাক্ট করে, তাই তার ম্যাসও কম। আর কোয়ার্কস হিগস ফিল্ডের সাথে বেশি ইন্টারাক্ট করে, তাই তার ম্যাসও বেশি। পিটার হিগস তার এই থিওরিটিকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস সহ কয়েকটি জার্নালে পাবলিশ করেন। আবার তখন এই থিওরিটিকে রিজেক্ট করে দেওয়া হয়। এ কারণে না যে এই থিওরিটিতে কোনো ভুল ছিল, কারণ হলো কারোর এটা হজম হয়নি যে কোনো ইনভিজিবল ফিল্ডস পার্টিকেলসদেরকে মাস প্রদান করে। বাট পিটার হিগস হার মানেননি, তিনি এটা নিয়ে আরও কাজ করতে থাকেন। যেসব ফিজিসিস্টরা এই থিওরিটিকে ডিপলি অবজার্ভ করেছেন তাদের কাছে এটা কনভিন্সিং মনে হয়েছে, যার কারণে পরে এই হিগস ফিল্ড থিওরিটি অনেক বেশি সাপোর্টও পায়। ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসের মাধ্যমে এটা প্রুভ হচ্ছিল যে হিগস ফিল্ডের অস্তিত্ব বিদ্যমান। বাট কোনো থিওরিকে স্ট্যাবলিশ করার জন্য শুধুমাত্র ম্যাথমেটিক্যাল না, এক্সপেরিমেন্টালিও সেটাকে প্রুভ করা দরকার। তাই এখন কাজ শুরু হয় হিগস ফিল্ডকে এক্সপেরিমেন্টালি ডিটেক্ট করার। বাট হিগস ফিল্ডকে ডিরেক্টলি ডিটেক্ট করা পসিবল না,
আমাদেরকে ডিটেক্ট করতে হবে হিগস ফিল্ডের পার্টিকেল ফর্মকে। তবে এই পার্টিকেলকে ডিটেক্ট কীভাবে করা যায়? যেমনটা কোয়ান্টাম মেকানিক্স থেকে জানা যায়, কোনো ফিল্ডে যখন ফ্ল্যাকচুয়েশনস হয় বা আলোড়ন সৃষ্টি হয়, তখন সেখানে একটি কণা বা পার্টিকেলের জন্ম হয়। যেমন ইলেকট্রন ফিল্ডে আলোড়ন সৃষ্টি হলে ইলেকট্রন পার্টিকেলের জন্ম হবে, তেমনি হিগস ফিল্ডে আলোড়নের সৃষ্টি হলে হিগস ফিল্ডের কণার জন্ম হবে। যেহেতু হিগস ফিল্ড মহাবিশ্বের সব জায়গায় উপস্থিত, তাই যদি আমরা দুটো চার্জ পার্টিকেলকে মুখোমুখি সংঘর্ষ করাই, তাহলে তাতে হিগস পার্টিকেলে একটি আলোড়ন সৃষ্টি হবে, যার ফলে সেখান থেকে হিগস ফিল্ডের কণার তৈরি হবে। এই হিগস পার্টিকেলকে ডিটেক্ট করা হয় সার্নের লার্জ হ্যাড্রন কলাইডারে। তবে এই হিগস পার্টিকেলকে ডিটেক্ট করাও ছিল প্রায় নেক্সট ইম্পসিবল, যেটাকে পসিবল করেন আমাদের বিজ্ঞানীরা। কারণ এখানে দুটি পার্টিকেলকে প্রায় আলোর বেগে ট্রাভেল করানো হয় এবং সেগুলোকে মুখোমুখি সংঘর্ষ করা হয়। বাট কয়েক লক্ষ কিংবা কোটিতে একটা পারফেক্টলি মুখোমুখি সংঘর্ষ হয়, যার থেকে আরও ছোট পার্টিকেলের জন্ম হয়, যার মধ্যে হিগস পার্টিকেল একটি। ঠিক তেমনই যেমন পানিতে দুটো নৌকা সংঘর্ষ হলে কিছু পানি নদী থেকে আলাদা হয়ে উপরে উঠে যায়। এই হিগস পার্টিকেলের নাম হয় হিগস বোসন। তবে এই হিগস বোসনও উৎপন্ন হওয়ার সাথে সাথেই ইন আ ফ্র্যাকশন অফ এ সেকেন্ডস ডিকে বা ক্ষয় হয়ে যায়। এতটুকু সময়ের মধ্যেই অনেকগুলো পার্টিকেলের মধ্যে এই হিগস বোসনকে ডিটেক্ট করতে হয়েছে। 4 জুলাই 2012 সালে সার্ন প্রথম হিগস বোসন ডিটেক্ট করে। এই গ্রাফটি হলো হিগস বোসনের অস্তিত্ব থাকার প্রমাণ। তবে এই হিগস বোসনকে গড পার্টিকেল কেন বলা হয়? আসলে একটু চিন্তা করলে বুঝতে পারবেন, এই হিগস ফিল্ড ছাড়া আমাদের মহাবিশ্ব তৈরি হওয়া একেবারেই সম্ভব ছিল না। কারণ যদি কোনো পার্টিকেল হিগস ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট না করত, তাহলে তাদের ভর একদম শূন্য হতো এবং ভরহীন বস্তু আলোর গতিতে ট্রাভেল করে। তাই ইলেকট্রন প্রোটন যদি আলোর গতিতে ট্রাভেল করত, তাহলে তাদের একসাথে থাকা একদমই পসিবল হতো না এবং পরমাণুর গঠনও পসিবল হতো না। অ্যাজ এ রেজাল্ট আমাদের মহাবিশ্বের কোনো কিছুই তৈরি হতো না। তবে গড পার্টিকেল নাম আসার কারণ কিন্তু এটা না। 1993 সালে ফিজিসিস্ট লিওন ল্যাডারম্যান এই সম্পর্কে একটি বই লেখেন, যার নাম দেওয়া হয় দ্য গড ড্যাম পার্টিকেল। বাট বুক পাবলিশারের এটা পছন্দ হয়নি, তাই পরবর্তীতে এই নামটি চেঞ্জ করে রাখা হয় দ্য গড পার্টিকেল। এই নামটি রাখার পেছনে সেরকম কোনো লজিক ছিল না, বাট মিডিয়া এটাকে অনেক জোরসোরভাবে প্রচার করে, যার ফলে এই নামটা অনেক পরিচিত হয়ে যায়। আপনার হয়তো এই ভুল ধারণা থাকতে পারে যে হিগস বোসন কোনো বস্তুকে ম্যাস প্রদান করে, বাট এটা হিগস ফিল্ডের কাজ, হিগস বোসনের না। दोनों अलग अलग होते हैं क्या? হিগস বোসন হলো হিগস ফিল্ডের পার্টিকেল ফর্ম। তবে হিগস ফিল্ড যেহেতু বাকি সব বস্তুকে ম্যাস প্রদান করে, আবার এই হিগস বোসনেরও একটা পার্টিকুলার ম্যাস রয়েছে। তাহলে এর ম্যাস আসলো কোথা থেকে? সেটাও আসে হিগস ফিল্ড থেকেই। কোনো একটা ফিল্ডে কোনো জায়গায় যদি এক্সাইটেশন বা আলোড়ন তৈরি হয়, তখন সেই জায়গায় একটি কণার জন্ম হয়, এবং অন্য জায়গায় যেখানে কোনো আলোড়ন নেই, সেখানে ভ্যালু হয় 0, অর্থাৎ সেখানে কোনো কণা পাওয়া যাবে না। তবে হিগস ফিল্ডের ক্ষেত্রে সব জায়গায় এক্সাইটেশন স্টেট অর্থাৎ ওয়েভ থাকে। এর মানে এখানে এমন কোনো স্টেট নেই যেখানকার ভ্যালু 0। তবে এখানে সব জায়গায় হিগস বোসন পাওয়া যাবে না। যদি এই এক্সাইটেশন স্টেটের মধ্যে কোথাও এক্সট্রা এক্সাইটেশন স্টেট তৈরি হয়, তাহলে সেখান থেকে হিগস বোসনের জন্ম হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে এবং এর থেকে যদি নতুন কিছু জানতে অথবা শিখতে পারেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।